প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ এবং সবাইকে এটিএন নিউজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন কানেক্টিং বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, কানেক্টিং বাংলাদেশে আমরা আমাদের দর্শকদের সাথে সরাসরি যুক্ত হই বিশেষ একটি পদ্ধতির মাধ্যমে এবং তাদের কোনো রকমের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানার চেষ্টা করি এবং সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে। আজকে তাহলে চলুন শুরুতেই আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন যিনি বিশেষজ্ঞ চিকিৎসক, ওনার সাথে পরিচিত হই। আমাদের সাথে আজ আছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মনিরা ফেরদৌস, সাবেক বিভাগীয় প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজ পৌঁছে গিয়েছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দক্ষিণ হবির বাড়ি এলাকায়। সেখান থেকে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সাধারণ দর্শক। উপস্থাপনা করবেন জান্নাতুল ফেরদৌস অনন্যা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আপা আমাদেরকে আজকে আমাদের এই অনুষ্ঠানে সাহায্য করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি, জান্নাত আপা আপনার পাশে আরও আছেন, যেটা আমরা দেখছি যে প্রেসক্রিপশন লিখে আমাদের সাথে যুক্ত থাকবেন বা সাহায্য করবেন মোখলেসুর রহমান সাহেব। জি, উনি আছে পাশেই। জি, ওনাকেও অনেক ধন্যবাদ। জান্নাত আপা, শুরুতেই তাহলে আমরা এখন রোগীদের কাছ থেকে শুনতে চাই তাদের কি ধরনের সমস্যা আছে এবং সেগুলো শুনে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে ম্যাডাম আছেন, ওনার মাধ্যমে। আমরা জানি ভালুকা কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত। আপনারা এবছর কাঁঠাল কেমন খাচ্ছেন? অন্য কিছুতে যাওয়ার আগে আগে এটা একটু শুনে নেই। আমরা খাইছি অনেক দিন আগে, এখন আর খাচ্ছি না, গরমের কারণে খাইতেছি না। আচ্ছা, অনেক কাঁঠাল, অনেক কাঁঠাল হয়। জি, এখানে কাঁঠালের বাজারও আছে। জি, আচ্ছা জান্নাত আপা, তাহলে শুরুতেই কে আছেন আমাদের সাথে, ওনার সমস্যাটা যদি আমরা শুনি। বিথি আপা। বিথি আপা, জি, তাহলে বিথি আপার কাছে যদি একটু মাইক্রোফোনটা দিতেন। উনি গর্ভবতী। আপা বলেন, আপনার কি কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? আপনি কত মাসের গর্ভবতী? আমার 9 মাস চলতেছে, আর আমি বাম সাইডে একটু ব্যথা পাই। আচ্ছা, আপনার 9 মাস চলছে। আপনি জানেন আপনার ডেটটা কবে বাবু হওয়ার? হ্যাঁ, কবে? এটা জুন মাস না? জুন মাসের 20 তারিখ বা 25 তারিখ এরকম। আচ্ছা, তাহলে আপনার কিন্তু সময় প্রায় ঘনিয়ে এসেছে। তো আপনি তো ওষুধ খাচ্ছেন ঠিকঠাক মতো? এই যে গর্ভবতী হলে কিছু ওষুধ খেতে হয়, সেগুলো তো জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হঠাৎ করে কি আপনার পেটে ব্যথা করছে একটু একটু করে? না না না, আমার 8 মাস যখন হয়েছে তখন মানে বাম সাইডে একটু ব্যথা পাই, উঠতে বসতে বা একটু বেশি হাঁটাচলা করলে একটু ব্যথা পাই। এখন একটু এরকম ব্যথা হয় কারণ হচ্ছে যে আপনার বাবু তো বড় হচ্ছে, তো পেটে জায়গারও একটা সমস্যা থাকে, এই জন্য একটু একটু ব্যথা হয়। কিন্তু আপনি যে রেগুলার চেক আপ করছেন, আপনি কি এটা প্রথম বাচ্চা? না না, আমার আরও একটা ছেলে আছে, 11 বছর বয়স। আচ্ছা, ও কিভাবে ডেলিভারি হয়েছে? সিজারে। সিজারে। তাহলে আপনার এবারের ইচ্ছা কি? এবারেও সিজার, নর্মাল। এবারেও সিজার। আচ্ছা, আমি বলবো যে নর্মালের কথা করা যায় কিনা সেটাও আপনাদেরকে একটু জানানো দরকার আমি মনে করি, সেটাও আমরা জানাবো আজকে। আপনার যে ব্যথাটা হচ্ছে এর জন্য কি আপনি কোনো পরীক্ষা করেছেন? যেমন ইউরিন পরীক্ষা করে, ইউরিনে ইনফেকশন হওয়ার জন্য কিন্তু একটু ব্যথা হয়। এই পরীক্ষাগুলো নিয়মিত চেক আপ করছেন তো, তাই না? এবং রেগুলার ডাক্তার দেখাচ্ছেন এবং ওষুধ খাচ্ছেন ঠিকঠাক মতো। আপনি যদি এই ব্যথাটা বেশি, আপনি কি অ্যালজিন বা নরভিস এই জাতীয় কোনো ওষুধ খেয়েছেন? আমার যে রুকিয়া ম্যাডামের কাছে শুরু থেকে আমি চিকিৎসা নিতেছি, উনি মানে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিয়ে দিচ্ছেন। আচ্ছা, উনি পরীক্ষা করে যখন ইউরিন পরীক্ষা করেছে, আপনার প্রস্রাব পরীক্ষা করেছে, তখন দেখেছে যে কোনো ইনফেকশন আছে কি নাই? হ্যাঁ, উনি মানে ওনার কাছে সব কিছু শুরুতেই উনি দেখতেছে আমার। আচ্ছা, গুড। তাহলে আপনি এটার জন্য যে ওষুধটা বলেছি, আপনি যদি বেশি হাঁটাহাঁটি করলে ব্যথা হয় তাহলে একটা ওষুধ খেতে পারেন। আর আপনি খেয়াল করবেন যে আপনার পেটটা শক্ত হয়ে আসছে কিনা। এখন শেষ সময় তো, শক্ত হয়ে আসলে আপনাকে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ আপনার সময় 25 তারিখে বা 20 তারিখেও যদি থাকে, অনেক সময় ডেলিভারি পেন আগেও উঠে যায়। তো সুতরাং চেক আপে থাকতে হবে আপনাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনি বাচ্চার মুভমেন্টটা খেয়াল করবেন, কারণ অনেক সময় বাচ্চার গলায় কর্ড থাকে, নাড়ি পেঁচানো থাকে, তাদেরকে কিন্তু শেষ সময় এসে বাচ্চার নড়াচড়া খেয়াল রাখতে হয়। এবং আপনি কি এটা জানেন যে এই যে বাচ্চার নড়াচড়া কতক্ষণ পর্যন্ত খেয়াল করতে হয়? না না না, জানেন? আচ্ছা, আমরা যেটা একটা নিয়ম বলে দেই যে আপনি 12 ঘন্টায় আপনার বাচ্চা কমপক্ষে 12 বার নড়বে। যেমন আপনি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যদি খেয়াল করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা যদি 12 বার নড়ে, তাহলে আপনি বুঝবেন যে 10 থেকে 12 বার কমপক্ষে, তাহলে বুঝবেন যে আপনার বাচ্চা ভালো আছে। ঠিক আছে? যদি এর চেয়ে কম নড়ে, তাহলে অবশ্যই আপনাকে সাথে সাথে আপনি ডাক্তারের পরামর্শ নিতে হবে, দেখতে হবে যে আপনার বাচ্চাটা ভালো আছে কিনা।
ঠিক আছে তাহলে। আর যে কথাটা একটু আপনাদের সবাইকে আমরা বলতে চাই, যেটা আপনি বললেন যে আপনার আগের সিজার, তাহলে আপনাকে অবশ্যই এবার সিজারেই যেতে হবে, তাই না? আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা যেটা করি যে প্রথমবার যদি সিজার কোনো কারণে হয়ে যায় তাহলে অনেক সময় আমরা চাই সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরেও কিন্তু নর্মাল ডেলিভারি করা সম্ভব। সেখানে যদি আপনার সিজারের যে স্কার থিকনেস আমরা বলি, ঘনত্বটা কত আছে সেটা দেখার পরে, আপনার বাচ্চার পজিশন দেখার পরে, সব কিছু দেখার পরেও কিন্তু এটা সম্ভব যে নর্মাল ডেলিভারি করা সম্ভব। তখন আমরা একে নর্মাল ডেলিভারি বলি না, আমরা বলি যে ভিব্যাক বলি, যে আপনার একটা সিজারের পরে যে নর্মাল ডেলিভারিটা হয়। এটা করা সম্ভব, এটা অনেকেই করছে, আমরা করছি, আমাদের পেশেন্টরাও অনেকে জানে, তারা আসছে নর্মাল ডেলিভারি করতে। এটা আপনি আপনার ম্যাডামের সাথে যাকে দেখাচ্ছেন তার সাথে কথা বলবেন। এটা বলার উদ্দেশ্য এটা যে একটা সিজার হলেই যে পরবর্তীতে সিজারই করতে হবে তা কিন্তু না, এটা একটু আপনাদেরও জানা দরকার। তবে আমরা এখনও দুটো সিজার করার পরে নর্মাল ডেলিভারি করি না। দুটো সিজার যদি কারো হয়ে যায় তবে তাকে অবশ্যই সিজারেই যেতে হবে। আপনি রেগুলার চেক আপ করেন? জি বলেন। আমার বাচ্চাটা ওজন 2 কেজি, বাচ্চাটা তো ছোটই, তাহলে কি নর্মাল ডেলিভারি সম্ভব? না, এইভাবে এখন এত দূর থেকে তো বলা সম্ভব না, এখানে অনেক কিছু পরীক্ষা করতে হয়। আপনার বাচ্চাটা একটু ছোট, কারণ আপনি বলছেন আপনার 20 তারিখে ডেট, 20 তারিখে ডেট হলে অন্ততপক্ষে আপনার বাচ্চা 2.5 কেজির মানে 2.5 কেজির উপরে হওয়া উচিত। এখন দেখতে হবে যে আপনার বাচ্চাটা সত্যি সত্যি 2 কেজি কিনা, এবং আপনার বাচ্চা 2 কেজি হওয়ার কথা না, আপনার আদার কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ আপনার প্রেশারটা নর্মাল কিনা, আপনার বাচ্চা ঠিকঠাক মতো আপনার শরীর থেকে অক্সিজেন এবং নিউট্রিশন যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে ফুল নিয়ে যেতে পারে না ঠিকঠাক মতো, ঠিক আছে? তো আপনি প্রেশার টেশার সব নর্মাল আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখেছেন? তাহলে আপনাকে একটু আপনি ডাক্তারের সাথে কথা বলেন, কারণ এত দূর থেকে তো আমরা দেখতে পাচ্ছি না, ওনার সাথে একটু কথা বলেন যে বাচ্চার ওজনটা কবে ছিল 2 কেজি। আপনি যে এইবার লাস্ট আলট্রাসোনোগ্রাফি থেকে 2 কেজি হয়েছে না, অনেক আগে করেছেন 8 মাসে, তখন 2 কেজি? বাচ্চার ওজনটা গেছে মাসে পরীক্ষা করছি, কয় তারিখে? 13 তারিখে। আচ্ছা 13 তারিখে হয়তো ঠিক আছে। তখন যদি আপনি 34 উইকস হয় তাহলে ঠিকই আছে, তাহলে 2 কেজি হতে পারে। এখন আপনি আবার একটা নতুন আলট্রাসোনোগ্রাফি করে দেখেন, কারণ আমরা কিন্তু অনেক কিছু দেখি শেষের দিকে। বাচ্চার ওজন ঠিক আছে কিনা, আপনি পেটে যে পানি, বাচ্চার পানি যে থাকে পেটের মধ্যে সেটা ঠিক আছে কিনা, বাচ্চার গলায় কোনো কর্ড আছে কিনা, এগুলো কিন্তু অনেক কিছু এখন আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায়। তো এটা দেখলে পরে কিন্তু বলে দিতে পারবে যে আপনার বাচ্চার ওজন ঠিক আছে কিনা, ঠিক আছে? আর আপনি একটু খাওয়া দাওয়া করেন ঠিকঠাক মতো, রেস্টে থাকেন, তাহলে আপনার বাচ্চার ওজন বাড়বে। আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জান্নাত আপা, এরপরে কে আছেন বিথি আপার পরে? সুমি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। আপনার বয়স কত, আর এটা কত নম্বর সন্তান আপনার? আমার 25 বছর বয়স, এটা প্রথম বাবু। আচ্ছা, কোনো কি সমস্যা হচ্ছে আপা? হ্যাঁ, প্রথম 4 মান্থে চেক আপ করছিলাম, তখন ইনফেকশন দেখা দিয়েছিল প্রস্রাবে। আবার 1 সপ্তাহ আগে টেস্ট করছি, সেখানেও একই পেশাবে ইনফেকশন দেখা দিয়েছে। আচ্ছা, তো আপনি এখন কয় মাস চলছে? এখন 7 মাস। 7 মাস। তো এখনো প্রস্রাবে ইনফেকশন দেখা দিচ্ছে? আপনি ওষুধ খাচ্ছেন? কোনো অ্যান্টিবায়োটিক দিয়েছে? প্রথমে দিছিল আপনার সিরক্স সিভি 500 mg, আর এবার যেটা দিছে ওটার তো নাম মনে আসছে না। আচ্ছা ঠিক আছে, তার মানে ওষুধ খাচ্ছেন আপনি। তো প্রেগনেন্সিতে যেটা হয়, এটা ভয় পাওয়ার কিছু না। প্রেগনেন্সিতে কিন্তু যে মূত্রথলি বা মূত্রের জায়গার রাস্তাটা যেটা, সেটা কিন্তু গর্ভাবস্থায় একটু চেঞ্জ হয়ে যায়, এবং এই সময় কিন্তু ঘন ঘন ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। যার জন্য আমরা বলি যে আপনি বেশি করে পানি খাবেন, এবং পানি খাওয়ার পরে বেশি বেশি করে বাথরুমে যাবেন, ঠিক আছে? এটা নিয়ম। কিন্তু তারপরেও কিন্তু আপনার ইনফেকশন হতে পারে। তো ইনফেকশন যখনই হবে ডাক্তারের কাছে যেতে হবে, ওনারা দেখে আপনাকে যে ধরনের ওষুধ হয় সেটা আপনাকে কিন্তু দিয়ে দিবে। আর আপনার তো এখন প্রায় কাছাকাছি চলে আসছে, সময় হয়ে যাচ্ছে না? আপনার ডেট কবে? আগস্ট মাসের 26 তারিখে। আগস্ট মাসের 26 তারিখে। তো এই যে আপনার বাবুটা ডেলিভারি হবে, আপনি কিভাবে চান যে আপনার বাচ্চা ডেলিভারি হোক? সবাই তো চাই নরমালেই হোক, আমিও সেটাই চাই। হ্যাঁ, প্রথম বাচ্চা কিন্তু সবারই নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকবে, ঠিক আছে? এবং সবাই কিন্তু নর্মাল ডেলিভারি করার জন্যই চেষ্টা করবেন। যদি কোনো কারণে সমস্যা থাকে
তাহলে সেক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হবে না, সেটা আপনি ডাক্তার তখন বলবে সিজারিয়ান সেকশন করবে। আমরা যেটা করি একটু আপনাদের জানানোর জন্য, যে অনেক সময় আপনারা যে কমপ্লেনটা করেন যে ডাক্তার বলেছে যে জ্বরের মুখ খোলে নাই তার জন্য নর্মাল ডেলিভারি হয়নি, অথবা বলে যে আমার ব্যথা ওঠে নাই সেই জন্য নর্মাল ডেলিভারি হয়নি। তো আপনারা শেষের দিকে রেগুলার চেক আপ করবেন, দেখবেন যে আপনার বাচ্চা ঠিকঠাক মতো নড়াচড়া করে কিনা। আদার কোনো যদি কমপ্লিকেশন না থাকে আপনি অবশ্যই নর্মাল ডেলিভারিতে যাবেন। আমাদের কিন্তু এখন অনেক সিস্টেম আছে, আমরা কিন্তু জ্বরের মুখ না খুললে সেই জ্বরের মুখ খোলার ব্যবস্থা করতে পারি, ব্যথা না উঠলে সে ব্যথা উঠাইতে পারি আমরা, ঠিক আছে? এই জিনিসগুলো জানতে হবে এবং প্রত্যেককেই কিন্তু নর্মাল ডেলিভারির জন্য মেন্টালি প্রিপারেশন থাকতে হবে, ঠিক আছে? অবশ্যই আপনি ট্রায়াল দিবেন এবং আপনি বলবেন যে আমার নর্মাল ডেলিভারির জন্য আমি চেষ্টা করতে চাই। আপনি ডাক্তারের সাথে খোলামেলা কথা বলবেন। ম্যাম, ইনফেকশনের জন্য কি এত ওষুধ বারেই খাবো? আচ্ছা, আপনি যদি ইনফেকশন হয় তার জন্য কিন্তু খেতে হবে ওষুধ। তবে আরেকটা ব্যাপার আছে, আপনার কি সাদা স্রাব হয়? আগে হতো, এখন খুবই হালকা। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি আপনারা যখন ইউরিনটা কালেক্ট করেন তখন ভিতরে তো কিছু স্রাব হয়, তার জন্য অনেক সময় যখন ইউরিনটা যখন দিচ্ছেন আপনারা টেস্ট টিউবে, তখন দেখা যাচ্ছে আপনার ভ্যাজাইনার চারপাশের ইনফেকশন দিয়ে ওটা ছড়িয়ে যায়, যার জন্য মনে হয় যে ইনফেকশন আছে। তো আপনারা যেটা করবেন, ইউরিন যখন কালেক্ট করবেন তখন কিছুটা ইউরিন পাস করে মাঝের ইউরিনটা কালেক্ট করে যদি দেন, তাহলে সত্যি সত্যি আপনার ইউরিনে ইনফেকশন আছে কিনা সেটা যেমন বোঝা যাবে, তারপরে আপনি একদম কনফার্ম হতে পারবেন যে আসলে আপনার সাদা স্রাবও আছে কিনা অথবা ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা। ওকে, তাহলে আমি যেভাবে বললাম এরপরে যখন পরীক্ষা করবেন তখন ওভাবে ইউরিনটা কালেক্ট করে তারপরে পরীক্ষার জন্য দিয়ে দেবেন। আর কিছুদিন হলে হাত পা কামড়াচ্ছে। আপনি ক্যালসিয়াম আয়রন খাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ক্যালসিয়াম আয়রনের সাথে কিন্তু আপনি একটা ভিটামিন ডিও খেতে পারেন, কারণ আমাদের দেশের মেয়েদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক বেশি এবং আমরা প্রেগনেন্সিতে যেটা বলি যে ভিটামিন ডি যদি আপনি একটা করে সপ্তাহে খান, ভিটামিন ডি ব্যালেন্স, ডি ভাইন, এরকম অনেক ওষুধ পাওয়া যায়। আপনি একটু লিখে নেন মোকলেশ ভাই, ভিটামিন ডি ব্যালেন্স 40,000 IU, এটা যদি সপ্তাহে একটা করে আপনি খান তাহলে দেখবেন যে আপনার যে পায়ে ব্যথা হচ্ছে সেটা আর হবে না। আপনি তো ক্যালসিয়াম খাচ্ছেন, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডিও আছে, তার সাথে এটা একটু খান কয়েকদিন, দেখবেন যে এতে আপনার বাচ্চাও ভালো থাকবে, তারও হাড়ের গঠন হবে এবং আপনারও এই ব্যথাগুলো কমে যাবে। আর কোনো প্রবলেম আছে? আর পায়ে পানি নামে, 2 দিন থাকে, আবার হঠাৎ চলে যায়, আবার হঠাৎ আসে। আচ্ছা, এটাও একটা সমস্যা গর্ভবতী নারীদের হয়ে থাকে, পায়ে পানিটা জমে। যখন আপনারা হাঁটাহাঁটি করেন, কাজ করেন, তখন এই পায়ে পানি জমে। আপনি যখন রেস্ট করবেন তখন দুটো বালিশের উপর পাটা উঁচু করে দিয়ে রাখবেন। এই যেমন যখন বসে থাকেন তখনও পাটা কিন্তু উঁচু করে রাখতে হয়, তাহলে আপনার পায়ে কিন্তু পানি জমবে না, ঠিক আছে? জি ম্যাম। ওকে ম্যাডাম, এখানে আমার একটা প্রশ্ন এবং সাধারণ দর্শকদের জন্য আসলে যেটা খুবই গুরুত্বপূর্ণ, উনি যেটা বলছেন ওনার কিন্তু এর মধ্যে 2বার ইউটিআই হয়েছে এবং উনি 2বার অ্যান্টিবায়োটিক খেয়েছেন। উনি হয়তো ডাক্তারের পরামর্শ মতো খেয়েছেন, কিন্তু অনেকেই দেখা যান যে ওনারা ডাক্তার পর্যন্ত যান না, ফার্মেসিতে গিয়ে বলেন এবং ওখান থেকে একটা হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, ওনারা ওটাই খান। কিন্তু গর্ভবতী অবস্থায় আসলে এই যে সব অ্যান্টিবায়োটিক খাওয়া আসলে সেফ কিনা, কোনোটা খাওয়া যায় কোনোটা খাওয়া যাবে না, এ ব্যাপারে যদি একটু আমাদের দর্শকদেরকে জানাতেন। আচ্ছা, আসলে আমরা তো কখনোই বলি না যে আপনি ফার্মেসি থেকে যে ওষুধ কেনেন এটা কখনোই উচিত না, বিশেষ করে অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, মাথা ধরলো প্যারাসিটামল কিনছে সেটাও কিন্তু খাওয়া উচিত না, তারপরে হয়তো অনেক ড্রাগ কেনে ওরা খায়। কিন্তু আমরা যেটা বলছি যে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অবশ্যই সেটা পরীক্ষা করে নিতে হবে, কারণ অনেক সময় মেয়েদের কিন্তু সমস্যা হয়, পানি খায় না, এটা একটা ব্যাপার যে গর্ভ অবস্থায় পানি খেতে হবে অনেক বেশি, বাথরুমে যেতে হবে অনেক বেশি, এবং সত্যি সত্যি যদি ইউরিনে ইনফেকশন হয় অবশ্যই একজন ডাক্তারকে দেখিয়ে কোন মানে অ্যান্টিবায়োটিকটা তার জন্য প্রযোজ্য সেটা খেতে হবে। তাহলে তার জন্য শুধু ইউরিন পরীক্ষা করলে হবে না, আমরা ইউজুয়ালি কালচার সেন্সিটিভিটি করি, কালচার পরীক্ষা করার পরে কোন অ্যান্টিবায়োটিকটা তার জন্য প্রযোজ্য সেটা দেখে কিন্তু অ্যান্টিবায়োটিকটা খাওয়া উচিত। জি, এরপরে কে আছে আমাদের সাথে? এরপরে এই যে কুলসুম আপা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপা। ভালো আছেন আপনারা? এই তো আপা আছি, আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ, আছি ভালো। না, আমার একটু সমস্যা, এই 2-3 মাস যাবত আমার পায়ে পানি আসে। যখন হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, তখন পাটা অনেক ফুলে যায়, চেয়ারে বসলে অনেক ফুলে যায়, কিন্তু আমি কোনো টেস্ট করাই না বা কোনো ওষুধ টষুধও খাই না। আবার ঘুমাই রাত্রে, এই পাউডার মোটামুটি মানে পায়ের পাতাটা নর্মালি আছে, আবার আস্তে আস্তে ফুলে যায়। আমি চাকরি করি, অনেক হাঁটাহাঁটি করার লাগে তো, ফিল্ড কর্মী। তো এইটা দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে যে আপনি অতিরিক্ত হাঁটাহাঁটি করছেন, এটা একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে আপনার শরীরের ভিতরে সমস্যা থাকতে পারে, যেমন আপনার শরীরে রক্তশূন্যতা থাকতে পারে, রক্তশূন্যতা থাকার কারণে আপনার পাটা ফুলতে পারে, অথবা আপনার শরীরে অ্যালবুমিনের পরিমাণ কম থাকতে পারে,
তার জন্য কিন্তু আপনার পাটা ফুলতে পারে। এই সময় এই বয়সে একটু পরীক্ষাটা করে নেন। আপনি যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে আপনাকে আয়রন খেতে হবে, আপনি আয়রন খাওয়া শুরু করতে পারেন। ক্যালসিয়াম আয়রন লিখে দেন। আয়রন খাচ্ছেন? গুড, খান আপনি। এটা খেয়ে একটু আপনি আবার একটু দেখেন, সিবিসিটা পরীক্ষা করেন। আচ্ছা, পরীক্ষা করা কি খুব কষ্টকর? এখন তো সব কিছু হাতের নাগালের ভিতরে, তাই না? আপনি নিজে ফিল করবি, তাহলে রক্ত পরীক্ষা করতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি তো দুটো পরীক্ষা করবেন, জাস্ট একটা সিবিসি করবেন, একটু লিখে নেন মোখলেস ভাই, আর একটা হচ্ছে ইউরিন পরীক্ষা করবেন, ইউরিন আরএমই, ঠিক আছে? এইটা করেন, এখানে করলেই অনেক কিছু বোঝা যাবে। আরেকটা করবেন যে ডায়াবেটিস টেস্টটাও করবেন, এই বয়সে এটা করা উচিত। নাই? থাইরয়েড হরমোনের কোনো সমস্যা আছে? না না, থাইরয়েড হরমোনের সেগুলো পরীক্ষা করেছেন? আচ্ছা, আপনি এই দুটোই পরীক্ষা করেন আপাতত। আর ক্যালসিয়ামও দেন সাথে, ওনাকে দিয়ে দেন রোকাল ডি, সকালে একটা রাতে একটা করে খাক, তার সাথে তো উনি আয়রন খাচ্ছেন, এটা খেতে থাকেন, এই পরীক্ষা করে দেখেন, আর এই ওষুধ দুটো খেতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এরপরে কে আছে আমাদের সাথে? রাহিমা আপা এখন বলবে ওনার সমস্যার কথা। বলেন আপা, আপনার বয়সটা বলবেন, কি ধরনের সমস্যা হচ্ছে বলবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপা। আমার মেয়ের সমস্যা, আমার না বাচ্চার। বাচ্চা মানে যাকে আপনি নিয়ে এসেছেন সেই বাচ্চার কথাই বলছেন? জি। আচ্ছা, বলেন আপা, কি সমস্যা? বয়স 8 মাস চলতেছে, হ্যাঁ, কোনো কিছু খাইতেছে না, খাওয়ার একটু সমস্যা, কোনো কিছু খাওয়াইতে পারি না আর কি, খাবার দেখি কান্না করে। ও কি ব্রেস্ট ফিডিং করে? বুকের দুধ খায় তো এখন, না? হ্যাঁ, বুকের দুধ খা। আসলে যেটা হয় কি, আপনি যখন খেতে বসবেন, এখন ওকে আলাদা করে না খাইয়ে যখন আপনারা খেতে বসবেন, তখন ওর সামনে একটা প্লেট দিবেন, দিয়ে ওকে খাবার দিয়ে বসিয়ে দেবেন। ও নিজের হাত দিয়ে খুঁটে খুঁটে যেরকম করে খায় খাওয়া শিখুক, ঠিক আছে? সবসময় তুলে খাওয়ালে অনেক সময় খেতে চায় না। আর আপনি আস্তে আস্তে করে যখন খাওয়াচ্ছেন, বুকের দুধ খাওয়ান যখন, হয়তো ওর পেট ভরে যায় আপনার বুকের দুধ খেয়ে, যার জন্য ওর খাওয়ার রুচিটা কমে, তাহলে আপনাকে একটু গ্যাপ দিতে হবে। যখন ওকে অন্য কিছু খাওয়াতে চাবেন, তখন একটা সময় গ্যাপ দিতে হবে। গ্যাপ দিয়ে ওর যখন খিদা লাগবে, তখন আপনি ডিম খাওয়ান বা ভাত খাওয়ান, সেটা খাওয়াতে হবে। আমাদের আসলে কিছু নিয়ম করে খাওয়াতে হয়, মানে এটাও খাওয়াচ্ছি ওটাও খাওয়াচ্ছি, এইভাবে খাওয়ালে অনেক সময় খেতে পারে না। ওর তো পেট খালি হতে হবে, তাহলে ও খাবে, ঠিক আছে? তাহলে আপনি ওর একটা রুটিন করে দেবেন, যে সকালবেলা ওকে যদি একটু ডিম খাওয়াতে চান, সেটার জন্য ওর ওইরকম টাইম নির্দিষ্ট করে দেবেন, দিয়ে দেখেন যে ও খায় কিনা। আর তারপরেও আরও কিছু সমস্যা থাকতে পারে, বাচ্চাদের একটু ক্রিমির প্রবলেম হয়, ঠিক আছে? ওটার পরে তো কোনো কিছু দেই না, ডিমটা দিলেও খাইতে চায় না, সে খেতে চায় না, তাই না? তো বাচ্চা তো এমনি মনে হয় বসা শিখেছে, তাই না? হ্যাঁ, বসা শিখেছে এবং চঞ্চলও আছে আপনার বাচ্চা। তো যদি কোনো সমস্যা, আপনি একটু শিশু ডাক্তারকে দেখিয়ে নেবেন। এটা তো আসলে শিশু ডাক্তাররা দেখবে যে তার আদার কোনো সমস্যা আছে কিনা, একটু দেখায় নেবেন, ঠিক আছে? এক্ষেত্রে কি আসলে ওজন মাপার ব্যাপারে কোনো পরামর্শ দিবেন ম্যাডাম, যে বাচ্চার ক্ষেত্রে? না, শিশু ডাক্তারের কাছে গেলেই তো তারা ওজন টোজন সবকিছু দেখে দিবে। তার বাচ্চা হওয়ার সময় কি ওজন ছিল, তার থেকে তার ওজনটা বাড়ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু মনিটরিংটা করবে হচ্ছে শিশু ডাক্তারের কাছে। একটা রুটিন চেক আপটা করা উচিত বাচ্চাদের। হ্যাঁ, জি, অনেক ধন্যবাদ। আপা, আপনি কি আর কোনো প্রশ্ন করবেন? না, আর কোনো প্রশ্ন করব না। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপা। জানাত আপা, এরপরে কে আছেন? এরপরে আছে সেতু আপা। জি, সেতু আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, ভালো আছেন? জি আপা, ভালো আছি। আমার হচ্ছে পায়খানার রাস্তায় মাংস বেরোইছে, ওইটা চিলিক পারে, চুলকায়, ব্যথা করে। আর প্রস্রাবের রাস্তায় একটা গুস্ত আছে, ওইটা হাতে লাগে পানি নিলে। আচ্ছা, সেতুর বয়স কত? 21 বছর। 21 বছর। সেতু কি বিয়ে হয়েছে? জি, আমার একটা বাচ্চা হয়েও মারা গেছে। আচ্ছা, তোমার বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে? জি জি, নর্মাল হয়েছে। বাসায় ডেলিভারি করেছিলে? এই বাসায় করছিলাম। আচ্ছা, কেন বাচ্চাটা মারা গেছে? ডেলিভারি হওয়ার প্রসিডিউরের সময়? হ্যাঁ, 5 দিনের ব্যথা ছিল, চাপকাই ছিল, ওই জন্য। তো 5 দিনের ব্যথা ছিল তোমার, তারপরে তুমি কোনো হাসপাতালে যাও নাই? আমার কেউ ছিল না, শুধু মা ছিল, উনি ভয় পাইতো, উনি নিয়ে যায় নাই। তোমাদের এখান থেকে হাসপাতালের দূরত্ব কত দূর? অনেক দূরে, 40 টাকা ভাড়া লাগে। কিশোরগঞ্জ আমার বাড়ি। আচ্ছা, 40 টাকা ভাড়া লাগে, এটা তো এমন কিছু ব্যাপার না। একটা বাচ্চা হারিয়ে যাওয়ার চাইতে ডাক্তারের কাছে যাওয়া অনেক জরুরি দরকার। কিন্তু নিয়ে যাওয়ার মতো লোক ছিল না। আমার মা এত শিক্ষিত না, সবকিছু চিনে না, জানে না। আচ্ছা, যাই হোক, তোমার একটা অঘটন ঘটেছে, এর পরের বার কিন্তু অনেক সাবধানে থাকতে হবে। তো তোমার বাচ্চা ডেলিভারির সময় কি বাচ্চার ওজন অনেক বেশি ছিল নাকি? ওজন বেশি ছিল। তুমি কি অ্যান্টিনেটাল চেকআপ করেছিলে? তুমি যখন গর্ভবতী ছিলে তখন কি কোনো চেকআপ করেছিলে? জি, বলছিল সিজার লাগবে। কেন সিজার লাগবে কেন বলেছিল? বাচ্চা বড় হয়ে গেছে? বড় হয়ে গেছিল। কত ওজন ছিল? 4 কেজি না 3.5 কেজি, আমার মনে নাই, 4 বছর আগে।
তো তোমার যদি বলে যে বাচ্চা বড় হয়ে গেছে, তারপরে তো তোমার বাসায় ডেলিভারি করানোটা রিস্কি ছিল না, উচিত ছিল না, তাই না? এটা তো একটু ইয়ে করতে হবে, ভরসা তো রাখতে হবে না চিকিৎসকদের উপরে। চিকিৎসকরা সবসময় তো ইচ্ছা করে সিজার করে না। তোমার বাচ্চাটা যে বড় হয়ে গেছে এটা তোমার ভালোর জন্যই বলেছে। তারপরে তোমার নর্মাল ডেলিভারি যে করলো, করার সময় তোমার কি কোনো ছিঁড়ে গেছে না? একটু ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে। তো যে ছিঁড়ে গেল তখন কি একটা সেলাই দিয়েছিল? না, সেলাই করা হয়নি। সেলাই করা হয়নি। দেখো কতগুলো ব্যাপার। এই যে তুমি এখন বাথরুম করার সময়, ইউরিন পাস করার সময় তোমার হাতে একটা জিনিস লাগছে, হতে পারে যে এইটা যখন তোমার কিছু অংশ ছিঁড়ে গেছে, সেই যে জোড়া লাগার বিষয়টা থাকে সেটা হয়তো ঠিকমতো জোড়া লাগেনি, যার জন্য একটা মাংসপিণ্ড তুমি হাতে পাচ্ছ। তো এটা অবশ্যই তোমাকে পরীক্ষা করে দেখতে হবে যে এটা কী অবস্থা। অনেক সময় হয় যে অনেক মানে কমপ্লিকেটেড ডেলিভারি হলে পরে জরায়ুটাও কিন্তু নিচের দিকে নেমে আসে, তুমি হাতে হয়তো জরায়ুর মুখটাও অনেক সময় পেতে পারো। তাহলে এটাও কিন্তু তোমাকে পরীক্ষা করে দেখতে হবে। তুমি একজন গাইনোকোলজিস্টকে দেখাবেন, উনি তোমাকে দেখবেন, দেখে কনফার্ম করবে যে এটা আসলে কী জিনিস। এটা দেখতে হবে না 5 বছর আগের ঘটনা, এখন তো তোমাকে দেখতে হবে। বা তোমার একটা প্রিপারেশন থাকতে হবে যে তুমি তো আবার বেবি নেবে, তাই না? বাচ্চা নেওয়ার সময় হচ্ছে না, তো এখন তো তুমি আবার একটা বেবি নেবে, তাহলে তো একটা প্রিপারেশন থাকতে হবে। এবং অবশ্যই এবার পরীক্ষা নিরীক্ষা করে নেবে। তোমার গর্ভকালীন সময় তোমার শরীরে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় কিনা, অর্থাৎ ডায়াবেটিস হয়েছিল কিনা, সেটাও তো একবার দেখতে হবে। হঠাৎ করে বাচ্চা কেন বড় হবে? তো অনেকগুলো ব্যাপার থাকে, একদম রেগুলার কিন্তু চেক আপ করতে হবে। তোমার আম্মা একাই আছেন বলে যে নিয়ে যেতে পারবেন না তা কিন্তু না, কাউকে না কাউকে সাহায্য করার কত লোক আছে না গ্রামে। তোমার হাজব্যান্ড কোথায় থাকে? আমার সাথেই তাহে, আগে সাথে ছিল না। আচ্ছা, যাই হোক, তুমি যখনই গর্ভকালীন সময় আসবে, তারপরে ফিল্ডের মেয়েরা আসে না বাসায় বাসায় এসে পরীক্ষা করে, যে তাদেরকে তো বলতে হয় যে আপা আমার এই সময় আমাকে একটু নিয়ে যাবেন, তারাও কিন্তু তোমাকে নিয়ে যাবে। মাঠকর্মী আছে, অনেক কাজ করে, তাদেরকে বললে পরেও কিন্তু তারা এসে তোমাকে নিয়ে যাবে। যে কোনো একটা হাসপাতালে বলে রাখলে তারা গাড়ির ব্যবস্থা করতে পারে। ধরো যেভাবেই হোক, তোমাদের ওখানে যদি কী ধরনের যানবাহন, রিক্সা চলে বা যেটাই চলে, সেভাবে তো যেতে পারো, তাই না? তাহলে এইভাবে যেতে হবে। আর আরেকটা কথা যেটা তুমি বলছো যে তোমার পায়খানার রাস্তা একটা সমস্যার কথা, এটাও কিন্তু যাদের কখনোই পাইলস বা হ্যামোরয়েডস হয় না তাদেরও কিন্তু গর্ভকালীন সময়ে একটু এরকম হতে পারে, পায়খানার রাস্তা দিয়েও একটা গ্যাজের মতো বের হয়ে আসতে পারে। তো এইটা যদি হয় তাহলে তোমাকে একটু পরীক্ষা করে কনফার্ম হতে হবে কার কাছে যাবে। এটা সাধারণত দেখে সার্জনরা। তুমি যদি গাইনোকোলজিস্টকেও দেখাও, উনিও তোমাকে দেখে বলে দিতে পারবে যেটা কী জিনিস। এবং এটার জন্য আমরা যেটা বলি প্রিভেনশন হিসাবে, যে তোমার পায়খানা কিছুতেই কষা করা যাবে না, নরম করতে হবে। তার জন্য প্রচুর পরিমাণে তোমাকে শাক সবজি এগুলো খেতে হবে, তাই না? তারপরে যদি তোমার ব্যথা করে বা পায়খানা কষা হয়ে গেলে কি করবে? পায়খানা কষা না হয় এরকম ওষুধ খেতে হবে খাবারের সাথে সাথে। এবং যদি ব্লিডিং হয় তাহলে তার জন্য তোমাকে ওষুধ খেতে হবে। এই জিনিসগুলো মেনে চলতে হবে। এবং ব্যথা হলে একটা ক্রিমও ব্যবহার করতে পারো। তোমার কি ব্যথা হয় ওই জায়গায়? মানে ব্যথা হয়, তাহলে আমি এই দুটো ওষুধের নাম বলি। হ্যাঁ, চুলকায়। দুটো ওষুধের নাম বলি, ওকে একটু ক্রিম লেখেন, একটা এরিয়েন্ট, ERIAN এরিয়েন অয়েন্টমেন্ট, এটা তুমি ব্যবহার করতে পারো। আর অ্যাভোলাক্স সিরাপ আছে, সোফিলাক্স সিরাপ আছে, এই ধরনের সিরাপ খেতে পারো। প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, কিন্তু অবশ্যই তোমাকে একবার একটা চেক আপ করতে হবে, কারণ পরবর্তী বাচ্চা নেওয়ার আগেই তুমি চেক আপ করবে তোমার শরীরে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে তারপরে কিন্তু তুমি পরবর্তী বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করবে। ঠিক আছে সেতু? জি আচ্ছা, ঠিক আছে। সেতু আপা, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনার সাথে কি কেউ এসেছে আপনার পরিবারের, আপনার স্বামী বা আপনার মা, কেউ কি আছেন? কেউ আসে নাই, আমার বাড়িওয়ালা আসছে। আচ্ছা, তাহলে যিনি আসেন না কেন, ম্যাডামের এই কথাগুলো উনাকে এখনই জানাবেন যে আপনার কিন্তু এই পরীক্ষাগুলো করতে হবে, এবং পরবর্তীতে যখন আপনি গর্ভবতী হবেন তখন আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, হাসপাতালে যেতে হবে। এই কথাগুলো হয়তো আপনি একা বললে কতটুকু কার্যকর হবে, আপনার সাথে যিনি এসছেন তাকেও যাতে, উনিও যাতে বুঝে যান। জানাতাপা একটু যদি ওনার দিকে খেয়াল রাখেন, কারণ পুরোপুরি আমরা যেটা দেখছি যে উনি আগেও জানতেন ওনার বাচ্চাটা বড়, তারপরও আসলে শুধুমাত্র ঠিকমতো সচেতন না থাকার কারণে এই ঘটনাটা ওনার সাথে ঘটেছে। তো এই তথ্যগুলো আসলে ওনার পরিবারের সদস্যদের পর্যন্তও কিন্তু পৌঁছাতে হবে। জানাতাপা, এরপরে কে আছে আমাদের সাথে? এরপরে আছে রফিকা আপা। জি রফিকা আপা, বলেন আপা। আসসালামু আলাইকুম। জি বলেন আপা, কি ধরনের সমস্যা হচ্ছে আপনার? আপু, আমি পদ্ধতি নিছিলাম, ওই যে ইনজেকশন আছে না 3 মাসের, ওইটা নিছিলাম। ওইটা নেওয়ার পর আমার মেরুদণ্ডে অনেক ব্যথা, কোমরে ব্যথা করে। পরে ওইটা বাদ দিয়ে ফেমিকন ওই পিল খাইতে ধরছিলাম। তারপর ওটা খাইলে মাথা ঘুরায়, তা ওটা তো আস্তে আস্তে অভ্যাস করলে নাকি পরে যায় মাথা ঘোরা, কিন্তু আমার যায় না। কোমরের ব্যথা, ওগুলা মাথা ঘোরা থাকেই। আচ্ছা, মানে আপনি ফ্যামিলি প্ল্যানিং মেথড সম্পর্কেই জানতে চাচ্ছেন।
আপনি আগে যে ইনজেকশন নিলেন 3 মাস পর পর, সেই ইনজেকশনটা কতদিন পর পর নিতেন? 3 মাস পর পরেই নিতাম। মানে কতদিন নিয়েছেন? আমার পিরিয়ড শুরু হয়েছে বাচ্চা হওয়ার 8 মাস পর। 8 মাসের শুরু থেকেই আমি নিছি ওই ইনজেকশন। কয়বার নিয়েছেন মোট? 4 বারের মতো নিছি। মানে 3-4 বার, মানে 4টা ইনজেকশন নিয়েছেন, তাই না? তার মানে তাতে কিন্তু আপনার কোমরে ব্যথা, পিঠে ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আসলে কিন্তু আপনার, আমার যেটা মনে হচ্ছে আপনার শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব আছে। আপু আর আমার এটা একটা আপনাকে খেতে সমস্যা হবে। কি, আমার অল্প বয়সেই বিয়ে হয়েছে আর আমার বাচ্চা হওয়ার সময়, নরমালে হওয়ার সময় মারা গেছে প্রথম বাচ্চা। পরে 2 মাস পরেই বাচ্চা মারা যাওয়ার 2 মাস পরেই এই দ্বিতীয় বাচ্চা কনসিভ হয়েছে। আমার মনে হয় সেই কারণেই নাকি। আচ্ছা, তারপরে এটা কি করেছেন? সিজার করেছেন? না না, নরমালি হয়েছে। নরমালি হয়েছে। কোথায় হয়েছে? ল্যাম্পে হয়েছে। না, মিশন ল্যাম্প একটা আছে। মিশন ল্যাম্পে। আচ্ছা, ওইখানে আপনি ডেলিভারি করেছেন। গুড। আর প্রথম বাচ্চাটি যে মারা গেল, এটা কোথায় করেছিলেন? এটা একটা ক্লিনিকের মতোই শাখা। তা কুরবানি ঈদের আগের দিন তো ওইখানে তেমন একটা ডাক্তার ছিল না, নার্সরাই ডেলিভারি করাই। আচ্ছা, ঠিক আছে, নার্সরা তো ডেলিভারি করতে পারে, সমস্যা নেই, কিন্তু কেন মারা গেছিল? মারা গেছিল মানে বাচ্চাটা জরায়ের মুখে আইসা নাকি বন্ধ হয়ে আসছিল, দম আটকায় যায় মারা গেছে। আচ্ছা, অনেকক্ষণ ধরে আপনার বাচ্চাটা, আপনি বাসা থেকে ডেলিভারি পেইন নিয়ে এরকম নিয়ে তারপরে আসছিলেন হাসপাতালে? পেইন ছিল না, কিন্তু মানে আর কি পানি পড়ছিল, রক্ত পানি। তারপর ক্লিনিকে যাওয়ার পর ইনজেকশন দিছিল ব্যথা উঠানোর জন্য, ট্যাবলেট দিছিল। আপনি এই যে বাসায় আপনার রক্ত পানি পড়েছে তার কতক্ষণ পরে গিয়েছিলেন? সাথে সাথেই গেছি, বাসায় আর কি রিস্ক নেয়নি। বাসায় রিস্ক নেন নাই। ওকে, তাহলে আসলে অনেক সমস্যা হয়তো তখন ছিল, পানি ভেঙে গেছে, তারপরে আপনি আসছেন, আপনি হয়তো বুঝতেও পারেন নাই। যাই হোক, এই বাচ্চাটাও তো নর্মাল ডেলিভারি হয়েছে, তাই না? দেখেন আপনার বাচ্চাটা কিন্তু সুস্থ আছে না? ভালো আছে? ভালো আছে। আচ্ছা, তাহলে আপনি দেখেন যে প্রথম বাচ্চাটা হওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু আবার কনসেপ্ট করে গেছেন। অবশ্যই আপনার শরীরে ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে, তো তার জন্য কিন্তু আপনাকে ওষুধ খেতে হতো, কিন্তু আপনি, আমার ধারণা যে আপনি ওষুধ খান নাই ঠিক মতো। না না, আমি অনেক ওষুধ খাইছি। এখন খাচ্ছেন ক্যালসিয়াম, আয়রন? হ্যাঁ, ওই যে এসএমসি কোম্পানির ফুল কেয়ার খাইছি, অনেক ওষুধই খাইছি। না খেয়েছেন তো ডেলিভারি, বাচ্চা হওয়ার সময়, ডেলিভারির পরে কি আর খেয়েছেন? এখন পর্যন্ত খাচ্ছি। খান, গুড। তাহলে তো খুবই ভালো কথা যে আপনি অনেক সচেতন, আপনাকে এই ওষুধগুলো খেতে হবে ঠিকঠাক মতো। আর একটু অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে কিছু কিছু উপাদানের ঘাটতি থাকে, এইটা একটু পরীক্ষা করে দেখতে হবে যে আপনার এই সমস্যাগুলো আছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এখন খাচ্ছেন পিল, এবং পিল খাওয়ার পরে মাথা ঘোরায়, বমি আসে। হ্যাঁ, পিল খেলে অনেকের এরকম হয়, সমস্যা হয়, মাথা ঘোরায়, বমি বমি আসে, আস্তে আস্তে ঠিক হয়। আপনি কোন পিলটা খাচ্ছেন? আমি ফেমিকন খাইতাম, এখন আমি সুখিটা খাচ্ছি। আচ্ছা, সুখী খেয়ে কি একটু ভালো লাগছে? না না, ওই দুটাতেই একই রকম। আচ্ছা, একটু সময় দেন, সকালবেলা আপনার একটু খারাপ লাগে, তারপরে আস্তে আস্তে তো ঠিক হয়ে যায় নাকি? হ্যাঁ, মানে দুপুর পর্যন্ত এরকমই থাকে, খাওয়া দাওয়া করে গোসল করলে ঘুমাইলে পরে একটু ভালো লাগে, পরে ঠিক হয়ে যায়। তো আমার মনে হয় যেটা আস্তে আস্তে আপনি শরীরের সাথে অ্যাডজাস্ট করবে, কারণ আপনার দুটো বাচ্চা কিন্তু পরপর হয়েছে, আপনাকে অবশ্যই মাঝখানে একটা গ্যাপ দিতে হবে, হুটহাট করে আর বাচ্চা নেওয়া যাবে না। সুতরাং আপনি পিলটা খেতে থাকেন, একটু কষ্ট হচ্ছে হয়তো, আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট করে যাবে, ঠিক আছে? আরও তো অনেকগুলো পদ্ধতি আছে আপনি জানেন, কিন্তু কিছু মানে সবগুলো প্রক্রিয়ারই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে, যেমন মাথা ঘোরায়, কোনোটার আবার ব্লিডিং হইতে পারে। তো আপনি যেহেতু এটা মোটামুটি স্যুট করে গেছে, একটু মাথা ঘোরাচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। সাথে আপনি একটু ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন এগুলো খেতে থাকেন, ঠিক আছে? আচ্ছা। আর আপু আরেকটা সমস্যা কি, প্রথম বাচ্চা হওয়ার সময় আমার ওই জরায়ুর জায়গাটা ছিঁড়া গেছিল, পরে আর কি সেলাই দেওয়া হয়নি। সেলাই দেওয়া না হওয়ার কারণে আমার মানে বাথরুম করতে, প্রসব করতে কষ্ট হতো। পরে দ্বিতীয় বাচ্চার হওয়ার আগেই ঠিক হয়ে গেছিলো অনেকটাই, আবার হওয়ার পরে পর্যন্ত সেলাই দেয়নি। এখন আর কি মেলামেশা করার সময় একটু কষ্ট হয় ওইটা যদি। আচ্ছা, এটার জন্য কিন্তু কিছু ব্যায়াম আছে, আমরা সাধারণত ডেলিভারির পরে কিছু ব্যায়াম সাজেশন দিই যে আপনি এই ব্যায়ামগুলো করেন ঠিকঠাক মতো, তাহলে এই ব্যায়ামগুলো করলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাহলে ডেলিভারির পরবর্তী কিছু ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো আপনাকে একটু জানতে হবে। এখন ব্যায়ামের কথা তো আসলে এখান থেকে বললে আপনি বুঝতে পারবেন না, তাহলে আপনাকে একটা নিকটস্থ হাসপাতালে যেতে হবে বা ক্লিনিকে যেয়ে সিস্টার থাকুক, ডাক্তার থাকুক, তাদের সাথে একটু পরামর্শ করে বলবেন যে প্রসব পরবর্তী যে ব্যায়ামগুলো থাকে আমাকে একটু দেখিয়ে দেন। তাহলে ওই ব্যায়ামগুলো যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে আপনার এটা একটু টাইট হবে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ আপা, জানাত আপা। এরপরে কে আছেন? আর রোজিনা আপা। রোজিনা আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপা, বলেন কি ধরনের অসুবিধা হচ্ছে? আমার 2 মাস আজকে 21 দিন চলতেছে, তো আমার পেটের ব্যথা।
মানে আপনার পেটে বাচ্চা এখন 2 মাস 21 দিনের, তাই তো? আপনি পরীক্ষা করেছেন না আল্ট্রাসোনোগ্রাফি করেছেন, কি করে দেখেছেন? টেস্ট করছিলাম তখন। ইউরিন পরীক্ষা করেছেন? হ্যাঁ। আল্ট্রাসোনোগ্রাফি করেছেন? না এখনো করিনি। এখনো করেননি। পেটে ব্যথা কবে থেকে? 2-3 মাস হচ্ছে, তো 1 ঘন্টা পর পর এই ব্যথাটা উঠছিল, এখনো উঠে আর কি। 2 মাস 21 দিনের গর্ভবতী আপনি, 2 মাস থেকে আপনার পেটে ব্যথা হয়। আমরা যেটা জানি যে আপনাকে আমরা বলি যে আর্লি প্রেগন্যান্সি, একদম প্রথম অবস্থায় আপনার, এটাই তো আপনার প্রথম বাচ্চা তাই না? হ্যাঁ প্রথম বাচ্চা। তো আমরা যেটা বলি যে আপনি তো প্রেগন্যান্সি টেস্ট পেশাব পরীক্ষা করে দেখেছেন যে এটা পজিটিভ, কিন্তু এইটাই পরীক্ষায় কিন্তু চূড়ান্ত পরীক্ষা না। আমরা যেটা বলি যে প্রথম অবস্থাতে একটা আল্ট্রাসোনোগ্রাফি করবেন, আমরা কিন্তু সবসময় বলি, আমরা মিডিয়াতে বলি, আমরা নিজেরা বলি, সবসময় পেশেন্টে আসলে বলি যে আপনারা একটা আল্ট্রাসোনোগ্রাফি করবেন, কারণ আমরা জানতে চাই যে আপনার এই যে বাচ্চাটা পেটে এসেছে সেটা ঠিকঠাক মতো আপনার জরায়ুতে গেছে কিনা। কারণ আপনারা কিন্তু অনেক সময় আর দেখেন যে অনেক সময় হঠাৎ ব্যথা হয়, কি হয়, এই বাচ্চাটা ইউটেরাসে না যেয়ে, মানে জরায়ুতে না যেয়ে টিউবে চলে গেল। টিউবে চলে গেলে কিন্তু আপনার টিউবটা ফেটে যাবে, একটা সাংঘাতিক একটা সিরিয়াস কন্ডিশনে চলে যায়। এই জন্য কিন্তু আমরা একদম প্রথম অবস্থাতে বলি যে আপনি যখন কনফার্ম করেছেন তারপরে একটা আল্ট্রাসোনোগ্রাফি, ইউজুয়ালি 6 থেকে 7 সপ্তাহের মধ্যে একটা আল্ট্রাসোনোগ্রাফি করবেন। তাতে বোঝা যায় যে আপনার বাচ্চাটার হার্টবিট আসলো কিনা। অনেক সময় বাচ্চা আসে, হার্টবিট আসে না, পরে বলে যে আপনার বাচ্চাই নাই, থলে আসছে শুধু, ঠিক আছে? অথবা আপনার বাচ্চাটি একটা বাচ্চা নাকি 2টো বাচ্চা আসছে, নাকি আপনি টিউবে গেল, কী অবস্থা, এটা কিন্তু দেখার জন্য অবশ্যই একটা আল্ট্রাসোনোগ্রাফি করা উচিত। আপনাদের এত কাছে সমস্ত কিছু পাওয়া যায়, এখন দূরে না যে ওখান থেকে ঢাকায় এসে আপনাকে পরীক্ষা করতে হচ্ছে। তারপরেও আপনাদের যেতে ইচ্ছে করে না কেন, এটা আমি বুঝি না, কেন যেতে ইচ্ছে করেনি বলেন তো? ও আমি তো ভাবছিলাম যে 3 মাসে করব, 3 তাই। মাসে করবেন, আচ্ছা। তার মানে এইটা আপনি জানতেন না যেটা আগে করতে হয়। তাহলে আপনি যে আজকে আমাদের কাছে যে তথ্যটা পেলেন, এটা কিন্তু আপনি আপনার আশেপাশে সবাইকে বলবেন যে বাচ্চা পেটে আসার পরে, তারপরে ডেট মিস হলো, তারপরে 3 সপ্তাহ পরে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হয়, ঠিক আছে? এবং তার সাথে সাথে কিছু ওষুধ খেতে হয়, যেমন ফলিক অ্যাসিড আমরা বলি, এটা কিন্তু সবাই জানে যে ফলিক অ্যাসিড খেতে হয়। এবং কখন খেতে হয়? খেতে হয় বাচ্চা পেটে আসার 2 মাস আগে থেকে, তাহলে আপনার বাচ্চাটা সুস্থ বাচ্চা হবে, ঠিক আছে? তাহলে এখন থেকে আপনাকে ফলিক অ্যাসিড খেতে হবে। এবং বাচ্চা পেটে আসার পরে কখনো কখনো একটু একটু ব্যথা হয়, কেন? এই বাচ্চাটা পেটে এসে বসেছে, জরায়ু তো জানতো না যেখানে একটা কিছু বসবে, তারপরে সে তাকে ঠিকঠাক মতো গ্রহণ করে কিনা, তার জন্য তার একটু ব্যথা হয়। আপনার হরমোনের কিছু সমস্যা থাকতে পারে, তার জন্য পেটে ব্যথা হয়। তাহলে একটা বাচ্চা পেটে আসলে মাকে ফলিক অ্যাসিড খেতে হয়। অনেক সময় তার হরমোনের সমস্যা থাকে, তার জন্য তাকে হরমোনের ওষুধ নিতে হয়। ব্যথা হলে পরে ব্যথার জন্য ওষুধ খেতে হয়। অথবা আপনি যে বাচ্চা পেটে আসে তার সাথে আপনার কোনো ইনফেকশন থাকতে পারে, সেই ইনফেকশনটা দেখতে হয়, দেখার পরে ওষুধ খেতে হয়। তাহলে আপনি এখন ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবেন। যেহেতু আপনার পেটে ব্যথা হচ্ছে, আমরা একটা ইউরিন পরীক্ষা করে দেখতে চাই, এবং তার সাথে সাথে আরও রুটিন কিছু পরীক্ষা আছে, যেমন আপনি প্রথমবারের মতো মা হচ্ছেন, আপনার থাইরয়েড হরমোনের সমস্যা আছে কি না, আপনার ব্লাড সুগার লেভেল কেমন, আপনার ব্লাড গ্রুপিং কেমন, আপনার রক্তে কোনো রক্তের স্বল্পতা আছে কি না, সেটাও তো দেখতে হবে। তাহলে এই জিনিসগুলো আসলে কিন্তু একটু পরীক্ষা করে দেখা দরকার। তাহলে আপনি এই পরীক্ষাগুলো করে নেবেন আপনি। আর এর মধ্যে যেহেতু ব্যথা করছে, আমি আপনাকে ফলিক অ্যাসিড দেবো। ফলিক অ্যাসিড সকালে একটা, রাতে একটা করে উনি খেতে থাকুন আপাতত 1 মাস। একটা ব্যথার জন্য, অনেক সময় গ্যাসের জন্য ব্যথা করে, গ্যাসের একটা ওষুধ দিয়ে দেন, লিখে দিলাম, সার্জেল লিখেছি, ওটা লিখতে পারেন, ম্যাক্সপ্রো লিখতে পারেন 20 মিলিগ্রাম, এটা খেতে পারো। আর তার সাথে তুমি একটা ব্যথার ওষুধ খাও, অ্যালজিন 50 মিলিগ্রাম। আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি অ্যান্টোনিক্সটা খাই, ফলিটা ওই ওষুধটা খাই। খাচ্ছ তো তুমি, গুড গুড। আচ্ছা তুমি প্যান্টোনিক্সই খাও, তার সাথে ফলিটা খাচ্ছ, গুড। ফলিটা খাইলে না মানে মাথাটা ঘুরে সেরকম, আর আচ্ছা তুমি ঘুমটা প্রচুর আর কি, দাঁড়াইতে পারি না সেরকম অবস্থা। ঘুমাও, সমস্যা কি? এই যে এই সময়টাতে তুমি একটু ঘুমাবা, একটু রেস্ট আর মাথাটা ঘুরে দেয় প্রচুর, সেই জন্য দাঁড়াইতে পারি না তো। আচ্ছা, পেটে বাচ্চা আসলে বাবা মাথা ঘোরায়, বমি আসে, এগুলো খুবই স্বাভাবিক, এগুলোকে মেনে নিতে হবে। 2-3 মাস এরকম থাকবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অস্থিরতা করার কোনোই ব্যাপার না। এটা এতদিন যাব যে মায়েরা মা হয়েছেন সবারই মাথা ঘুরাইছে, বমি আসছে, তাই না? এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার, এগুলো নিয়ে অস্থিরতার কিচ্ছু না। এটা তুমি পেটে বাচ্চা আসছে 3 মাস এরকম হবে, 3 মাস পর পর তুমি দেখবে যে খেতে পারছো, তখন কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে। জানাতে আপা আর কি কেউ আছেন? আরেকজন আছে, আরেকজন আছে, মর্জিনা আপা। আচ্ছা ঠিক আছে, বলেন আপা।
জি আমার ছেলে 5 বছর বয়স, ওর ডান সাইডে সমস্যা, ডান হাত বেশি লড়াইতে পারে না, ডান পা বেশি উঠাইতে পারে না, ভাত খাইতে পারে না ডান হাতে। ডাক্তার দেখাইছি আগে, কিন্তু ডাক্তার ভুল ওষুধ দেওয়ার কারণে ওর শরীরে পানি আয় পড়ছিল। পরে বয়েতে আর কোনো ডাক্তার দেখাইতেছি না। আচ্ছা, ভয় পাওয়ার তো কিছু না, আপনি ডাক্তারের কাছে যে আগে তো জানতে হবে যে কি হয়েছে। আমাকে একটু বলেন তো আপা, এই বাচ্চাটা যে আপনি ডান পা এবং ডান হাত নড়াতে পারে না, আপনার ডেলিভারিটা কিভাবে হয়েছিল? সিজার হয়েছিল। সিজার হয়েছিল। আপনি কি ব্যথা উঠে বাচ্চা হয়নি, অনেকক্ষণ আটকে থাকার পরে সিজার হয়েছিল, না সরাসরি সিজার হয়েছিল? ব্যথা হয় নাই, তবে 2 দিন হালকা হালকা তলপেটে হালকা হালকা ব্যথা ছিল 2 দিন। পরে আমি আর ব্যথাও হয় নাই, রক্ত দেখা দেয় না, কোনো কিছু না। পরে আমি যাই সিজার করে লাইছি। আচ্ছা, এটা কি আপনার প্রথম বাচ্চা? হ্যাঁ, এটাই প্রথম বাচ্চা। যখন ব্যথা উঠলো না, পানি টানি ভেঙেছিল আপনার? না। তখন আপনি যে সিজার করেছিলেন? সিজার করার পরে বলছে যে বাচ্চা পায়খানা করে দিছে, হার্টবিট কমে গেছে, এরকম। আচ্ছা, তার মানে আপনি 2 দিন বাসার মধ্যে এই ব্যথা নিয়ে ছিলেন, কিন্তু আপনি বুঝতে পারেন বাচ্চা নড়াচড়া কি তখন ঠিক ছিল? পেটে থাকতে এমনিতে খুব কম নড়তো, ঝিরঝির করে নড়তো। তাহলে দেখেন, আপনি যে 2 দিন বাসার মধ্যে বসে নিজে নিজে চুপচাপ ছিলেন, বাচ্চা নড়াচড়া কম মনে হচ্ছিল। আমরা কিন্তু খুব ভয় পাই, আমরা যখন পেশেন্টকে বলি যে আপনি নড়াচড়া খেয়াল করবেন। আপনাকে কিন্তু একটু আগেই বলেছি, আপনার আরেকজন সঙ্গী ছিল তাকে, যে 10 থেকে 12 বার বাচ্চাকে নড়তে হবে 12 ঘন্টায়। এর চাইতে যদি বাচ্চা কম নড়ে, তাহলে বুঝতে হবে যে আপনার শরীর থেকে বাচ্চা বাঁচবে কীভাবে, আপনার অক্সিজেন যাবে, ঠিক আছে? সেই অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, তাহলে বাচ্চার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেলে কি বাচ্চা বাঁচতে পারে? তার সমস্যা শুরু হয়, ঠিক আছে? তো হয়তো আপনার এই বাচ্চা পেটের ভিতর থেকে অক্সিজেন কম নিয়ে সে জন্মগ্রহণ করেছে, তার জন্য তার একপাশে অক্সিজেন যায় না ঠিক মতো বলে হয়তো এটা সমস্যা হতে পারে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তার আদার কোনো সমস্যা ছিল কি না সেটা দেখতে হবে, এবং তার জন্য কিন্তু আপনি ডাক্তার দেখছেন। কি বলেছেন উনি? ডাক্তার জন্মগত মাথা সিটি স্ক্যান দিছিল, কিন্তু করাইতে পারি না, ও ভয় পা। ঘুমের ইঞ্জেকশন দিছি 2 বার, 1 ঘন্টার মধ্যে ঘুমের ইঞ্জেকশন 2 বার দিছি, ঘুমের ওষুধ খাওয়াইছি। তারপরে ও পরীক্ষার কাছে নিলে জাগনা হয়ে যায়, ভয় পায়, সিটি স্ক্যান করতে পারেনি। তাহলে আপনি অবশ্যই এইটার জন্য আপনাকে ঢাকায় আসতে হবে। ঢাকায় এসে তার শিশুদের ডাক্তারকে দেখান, ওখানে নিউরোসার্জারি ডাক্তার আছে, নিউরো মেডিসিনের ডাক্তার আছে, তার আদার কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে। এভাবে তো ফেলে রাখা যাবে না, কারণ এখন ছোট অবস্থাতে যদি কিছু চিকিৎসা নেওয়া যায়, নিলে আপনার বাচ্চাটার ডান হাত এবং ডান পায়ে যে সমস্যা, ডান হাত না বাম হাত? ডান হাত। ডান হাতে যেখানে যে সমস্যাটা আছে সেটা তো ঠিক হতেও পারে, তাই না? তাহলে তো আপনাকে সেরকম ওষুধ খাওয়াতে হবে। এটা কি ঘরে বসে থাকলে হবে আপা? ঘরে বসে থাকলে হবে না, আপনাকে অবশ্যই একটা এই বাচ্চার জন্য আপনাকে একটা উন্নত চিকিৎসা নিতে হবে, ঠিক আছে? এখন আমি বুঝতে পারতাছি না ম্যাডাম কি ডাক্তার দেখামু, আর আমার মনে হয় যে রোগের সমস্যা। না, আপনার মনে হলে হবে না আপা। এখানে হচ্ছে আপনাকে আমরা বলে দেব, এই আপাকে বলে দেব, আপনি আমাদের প্রোগ্রামের পরে আপনি ওনাদের কাছ থেকে ঠিকানা নেবেন, নিয়ে শুনে নেবেন যে স্পেসিফিক্যালি আপনাকে কোন জায়গায় দেখাতে হবে, ঠিক আছে? জি জি। সেই জায়গায় দেখিয়ে আপনি আপনার বাচ্চাকে সুস্থ করে তুলবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে, আমরা দোয়া করি। ঠিক আছে আপা, ঠিক আছে জানাত আপা। তাহলে আজকের মতো তো মনে হয় আর কোনো রোগী নেই না আপা। আপনি এবং মোখলেস ভাই, আপনারা দুজনই আমাদের সাথে পুরোটা সময় ছিলেন এবং অনেক সাহায্য করেছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সুযোগ করার জন্য কথা বলতে পারছি, অনেক ভালো লাগতেছে আপা, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আমাদের এই যে আজকে আমরা কিন্তু অনেকগুলো রোগীর সাথে কথা বলার সুযোগ পেয়েছি, মানে বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন সমস্যা, একই টাইপের সমস্যা না, অনেকগুলো পরামর্শ দিয়েছেন। অনেকগুলো রোগীর সাথে কথা বলে আপনি অনেক রকমের পরামর্শ দিয়েছেন এবং সেখানে আমরা ওষুধও দিতে পেরেছি, পরীক্ষা নামও দিতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে আমাদের এতগুলো রোগীকে সাহায্য করার জন্য। অনেক ধন্যবাদ এটিএন নিউজকে যে আমাকে ডাকা হয় এই প্রোগ্রামে আসার জন্য। আসলে খুবই ভালো লাগে, সময়ের অভাবে অনেক সময় আমি আসতে পারি না, কিন্তু আজকে আমার খুবই ভালো লেগেছে। বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে এবং আমরা বিভিন্নভাবে পেশেন্টদেরকে কিন্তু সাহায্য করতে পেরেছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আবারও কথা বলবো আপনাদের সাথে সামনের সপ্তাহে, শুনবো আপনাদের সমস্যা এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।